মাল্টিভার্স সাগা শুরু হয়েছিল ক্যাংকে নিয়ে, কিন্তু শেষটা হবে ডক্টর ডুমকে নিয়ে। কিন্তু মার্বেল কি এরকম আগে থেকে প্ল্যান করে রেখেছিল, নাকি শুধুমাত্র জনাথন মেজর্সের ইনসিডেন্টের কারণে ডক্টর ডুমকে আনা হয়েছে? এই থিওরির পাশাপাশি আমরা আজকে জানবো আর যে ডক্টর ডুম কোন ইউনিভার্স থেকে আসতে পারে, আর এসব কিছু জানবো আজকের ভিডিওতে। সো ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবেন। বাট তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, আমি একটা কিউএনএ ভিডিও বানাতে যাচ্ছিলাম। সো কোনো কোশ্চেন্স থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। ভাবো তো, যদি সবকিছু প্ল্যান মতোই চলতো, তাহলে অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনেস্টিতে আমরা প্রথমবারের মতো একটা ভয়ঙ্কর উপস্থিতি অনুভব করতাম। সরাসরি না হলেও ছায়ার মতো, ডক্টর ডুম। আর সেই ছায়াটাই ধীরে ধীরে বড় হয়ে সিক্রেট ওয়ার্সের মেন ভিলেন হয়ে উঠত। এমসিও অনেকদিন ধরে বিল্ড করছিল ক্যাং দ্য কনকরারকে, একজন মাল্টিভার্সাল কনকরার যার অসংখ্য ভেরিয়েন্ট ছড়িয়ে আছে সময়ের প্রতিটি কোনায়। প্ল্যানটা ছিল পরিষ্কার, ক্যাং ডাইনেস্টিতে ক্যাং তার ফুল পাওয়ার দেখাবে, মাল্টিভার্সকে সম্পূর্ণ কেওসে ফেলে দিবে, আর সে কেওস থেকে জন্ম নিবে সিক্রেট ওয়ার্স। কিন্তু এখানে একটা বড় হোয়াট ইফ আছে। যদি ক্যাং ডাইনেস্টিতে আমরা বুঝতে পারতাম ক্যাং আসলে শেষ না, বরং সে নিজে একটা প্রবলেম, যেটা সলভ করার জন্য দরকার আরো বড় আরো ভয়ঙ্কর একটা শক্তি। কোয়ান্টামিনিয়াতে আমরা দেখেছি কাউন্সিল অফ ক্যাংস, তারা নিজেদের মধ্যে লড়ছে, নিজেদের ইগোতে অন্ধ হয়ে সময় নিয়ে খেলছে। এই এন্ডলেস কনফ্লিক্ট আর টাইমলাইন ম্যানিপুলেশন থেকে শুরু হয় ইনকারশনস, যেখানে এক ইউনিভার্স আরেকটার সাথে ধাক্কা খেয়ে পুরো মাল্টিভার্স ভেঙে পড়তে শুরু করে। এই অবস্থাতে ক্যাং ডাইনেস্টির গল্পে লজিক্যালি একটা জায়গা আসতো, যেখানে অ্যাভেঞ্জার্স বুঝতে পারতো ক্যাংদের হারানো মানে শুধু একটা ভিলেনকে হারানো না, বরং পুরো মাল্টিভার্সকে বাঁচানো। আর ঠিক তখনই ইন্ট্রোডিউস হতে পারতো একজন ক্যারেক্টার, যে ক্যাংদের মতো কনকেরার না, বরং একজন প্ল্যানার, একজন মাস্টার মাইন্ড, ভিক্টর ভন ডুম। হয়তো ক্যাং ডাইনেস্টির শেষের দিকে আমরা ডুমকে প্রথমবারের মতো দেখতাম সরাসরি ব্যাটেলে না, বরং একজন অবজারভার হিসেবে, যে দূরে বসে ক্যাংদের কেওস দেখছে আর বুঝছে এরা আসলে নিজেদের হাতেই নিজেদের শেষ ডেকে আনছে। ডুম বুঝিয়ে যেত ক্যাংদের ইন্ডিভিজুয়ালি ডিফিট করা সম্ভব না, কারণ তারা ইনফিনিট। কিন্তু তাদের সিস্টেমটা, তাদের টাইম ম্যানিপুলেশন, ওটাই ওদের উইকনেস। তাই যেখানে অ্যাভেঞ্জার্স লড়তো সামনে থেকে, ডুম সবকিছু অবজার্ভ করতো পিছন থেকে। সে ক্যাংদের টেকনোলজি আর নিজের ডার্ক ম্যাজিক কম্বাইন করে এমন একটা প্ল্যান বানাতো যেটা পিওর ডিস্ট্রাকশন না, ক্যালকুলেটেড এলিমিনেশন। হয়তো ক্যাং ডাইনেস্টির ক্লাইম্যাক্সে যখন অ্যাভেঞ্জার্স ক্যাংদের সাথে শেষ লড়াই ব্যস্ত, ঠিক তখন ডুম সাইলেন্টলি কন্ট্রোল নিয়ে নিত টাইমলাইনের কোর সিস্টেমের। একে একে ক্যাং ভেরিয়েন্টদের ট্র্যাপ করে কলাপস করে দিত এক জায়গায়। মানে ক্যাং হাঁটতো অ্যাভেঞ্জার্সদের কাছে না, সে হাঁটতো ডুমের কাছে। এবং সেই মুহূর্তটাই হয়তো আসল টুইস্ট, যেখানে আমরা বুঝতাম ক্যাং ছিল থ্রেট, কিন্তু ডুম হলো সলিউশন। আবার একই সাথে নতুন প্রবলেম, কারণ ক্যাংদের মুছে ফেলার সাথে সাথে মাল্টিভার্স নিজে আনস্টেবল হয়ে যেত। আর তখন ডুম এগিয়ে আসতো সেভিয়ার হিসেবে। সে ব্রোকেন টাইমলাইন্সগুলো জোলা লাগিয়ে তৈরি করতে একটা নতুন রিয়েলিটি, ব্যাটেল ওয়ার্ল্ড। একটা ওয়ার্ল্ড যেখানে সব ইউনিভার্সের টুকরো একসাথে স্টিচড, আর যেখানে ডুমে আলটিমেট রুলার। এভাবে ক্যাং ডাইনেস্টি শেষ হয়ে ন্যাচারালি লিড করতো সিক্রেট ওয়ার্সের দিকে, যেখানে ডুম হয়তো মেন ভিলেন, আর অ্যাভেঞ্জার্স বুঝতো তারা ক্যাংকে হারিয়ে আসলে আরো এক বড় শক্তিকে জাগিয়ে তুলেছে। কিন্তু বাস্তবে জিনিসটা একটু অন্যরকম হয়ে গিয়েছে। জনাথন মেজর্স, যিনি ক্যাং এর রোলে ছিলেন, তার লাইফ কন্ট্রোভার্সি মার্বেলকে বাধ্য করেছে পুরো প্ল্যান রিথিঙ্ক করতে। ক্যাংকে নিয়ে যে লং টার্ম বিল্ড আপ ছিল, সেটা আর সেফ অপশন ছিল না। তাই মার্বেল শর্টকাট নেয়নি, বরং ডিরেকশনটা বদলে দিয়েছে। ক্যাং ডাইনেস্টি হয়ে গিয়েছে ডুমসডে। আর যে লেভেলটা হয়তো ধীরে ধীরে আসতো, সেটা এখন অনেক আগেই নিয়ে আসা হচ্ছে। মানে ডুমকে আর শ্যাডো ভিলেন হিসেবে রাখা হচ্ছে না, তাকে সরাসরি মেন স্টেজে আনা হচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই চেঞ্জ হওয়া সত্ত্বেও কনসেপ্ট একই রয়ে গিয়েছে। আমরা এখানে এসেনশিয়ালি সে গল্পটাই দেখবো যেখানে ক্যাংদের কেওস মাল্টিভার্স ধ্বংসের দিকে নিয়ে যায়, আর ডুম সেই কেওসকে ব্যবহার করে নিজের রুল এস্টাবলিশ করে। ডিফেন্স শুধু টাইমিংয়ে। তাহলে কি মার্বেল বাধ্য হয়ে ডুমকে আগে নিয়ে এসেছে, নাকি তারা বুঝে গিয়েছে ডুমে আসল গেম চেঞ্জার? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি ডুমে হয় সেই বিগ ড্যাডি, তাহলে অ্যাভেঞ্জার্সকে এবার এমন এক ভিলেনের সামনে পড়তে হচ্ছে যাকে হারানো প্রায় অসম্ভব। তোমার কি মনে হয়, এই অরিজিনাল ক্যাং ডাইনেস্টি প্ল্যান কি বেটার ছিল, নাকি ডুমসডে শিফটে এমসিকে বাঁচাবে? রুশো ব্রাদার্স সম্প্রতি অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে এমন একটি রহস্যজনক ইঙ্গিত দিয়েছেন যে যা দেখে আমার মাথায় একটি দারুণ থিওরি এসেছে। আর যদি এই থিওরি সত্যি হয়, তাহলে আমরা হয়তো আগেই বুঝে যেতে পারবো ডক্টর ডুম আসলে কোন ইউনিভার্সের চরিত্র, এবং কিভাবে সে এমন এক শক্তির অধিকারী হবে যার মাধ্যমে পুরো মাল্টিভার্সকে পুনর্গঠন করে ব্যাটেল ওয়ার্ল্ড তৈরি করা সম্ভব। এই থিওরির ভিত্তি তৈরি হয়েছে ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস, ফ্যান্টাস্টিক ফর ফার্স্ট স্টেপস এবং কমিক্সের জনপ্রিয় স্টোরি লাইন ওয়ান ওয়ার্ল্ড আন্ডার ডুমের উপর। প্রথমে আর্থ 838 এর কথা বলি। মাল্টিভার্স অফ ম্যাডনেসে আমরা যে পৃথিবীটা দেখেছিলাম, সেটি ছিল ইলুমিনাতির পৃথিবী। বাইরে থেকে দেখলে এটি প্রায় নিখুঁত এক সমাজ, প্রযুক্তিগতভাবে উন্নত,
পরিচ্ছন্ন এবং তুলনামূলকভাবে শান্তিপূর্ণ। এখানে সুপারহিরোরা আড়াল থেকে পৃথিবীকে রক্ষা করে এবং সাধারণ মানুষ খুব কমই বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়। এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে ক্ষমতা একটি ছোট্ট কিন্তু প্রভাবশালী গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল, ইলুমিনাতির হাতে। আর ঠিক এখানেই ওয়ান ওয়ার্ল্ড আন্ডার ডুম কমিক্সের সঙ্গে একটি বড় মিল খুঁজে পাওয়া যায়, কারণ এই গল্প ডুম এমন এক পৃথিবী গড়ে তোলে যেখানে যুদ্ধ নেই, সীমান্ত নেই এবং মানুষের জীবন অনেক বেশি স্থিতিশীল। বাইরে থেকে সবকিছু নিখুঁত মনে হলেও এর পেছনে থাকা একজন ব্যক্তি সম্পূর্ণ নিয়ন্ত্রণ। এবার আসি ইনকারশনের প্রসঙ্গে। রিড রিচার্ডস নিজে ডক্টর স্ট্রেঞ্জকে সতর্ক করেছিল যে অন্য ইউনিভার্সে অতিরিক্ত হস্তক্ষেপ বাস্তবতাগুলোর মধ্যে সংঘর্ষ সৃষ্টি করতে পারে। আর সিনেমার শেষে ক্লিয়ার এসে নিশ্চিত করে যে স্ট্রেঞ্জের কর্মকাণ্ড ইতিমধ্যে একটি ইনকারশনের সূচনা করেছে, অর্থাৎ আর্ক 838 তখন থেকে ধীরে ধীরে ধ্বংসের পথে এগোচ্ছিল। অনেকে মনে করেন এমসিইউ ডক্টর ডুম আর্ক 828 থেকে আসবে, কারণ ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপসের ট্রেলার এবং বিভিন্ন উপকরণে ল্যাডবেরির উপস্থিতির ইঙ্গিত পাওয়া গিয়েছে। কিন্তু আমার ধারণা ভিন্ন। আমি মনে করি ডুমের প্রকৃত সংযোগ আর্থ 838 এর সঙ্গে, কারণ ইলুমিনাতি বৈঠক কক্ষে একটি রহস্যময় খালি আসন ছিল। সেখানে উপস্থিত প্রত্যেক সদস্য একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছিলেন, কিন্তু একটি আসন কারো ছিল না। সেই আসনটি কি ডক্টর ডুমের জন্য সংরক্ষিত ছিল? সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। আরেকটি বিষয় হলো ইলুমিনাতি ঘাঁটিতে আমরা উন্নত মানের রোবোটিক প্রযুক্তি দেখতে পাই। কমিক্সের ডুম বটের ধারণার সঙ্গে এর মিল রয়েছে, তাই এটি হয়তো ভবিষ্যতের জন্য একটি সূক্ষ্ম ইঙ্গিত ছিল। এবার আসি গ্যালাক্টাসের দিকে। যদি ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপসে ফ্যান্টাস্টিক ফোর সত্যি গ্যালাক্টাসকে অন্য কোনো ইউনিভার্সে পাঠিয়ে থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে সে কোথায় গেল। আমার মতে তাকে আর্থ 838 পাঠানো হয়েছিল, আর সেখানে শুরু হয় ডুমের উত্থান। কমিক্সের ডুম বিভিন্ন সময়ে মহাজাগতিক শক্তির অধিকারী হয়েছে। এমসিইউ সেই ধারণাকে নতুনভাবে উপস্থাপন করতে পারে। তারা দেখাতে পারে ডুম মৃত্যুপথ যাত্রী গ্যালাক্টাসের কাছ থেকে পাওয়ার কসমিক আত্মস্থ করে এই শক্তি অর্জনের পরেই সে উপলব্ধি করে যে মাল্টিভার্স ধ্বংসের দিকে এগোচ্ছে এবং কোনোভাবেই সেটাকে সম্পূর্ণভাবে বাঁচানো সম্ভব নয়। সেখান থেকে তার লক্ষ্য বদলে যায়। সে আরেকটি পৃথিবীকে রক্ষা করতে চায় না, বরং সমস্ত বাস্তবতাকে একত্র করে একটি নতুন বিশ্ব গড়তে চায়। সেই নতুন বিশ্বের নাম ব্যাটেল ওয়ার্ল্ড। ডুমের দৃষ্টিতে এটি হবে বিশৃঙ্খলা সমাধান, একটি কেন্দ্রীভূত বাস্তবতা যেখানে বিভিন্ন ইউনিভার্সের নির্বাচিত অংশকে একত্রিত করে নতুন সমাজ গঠন করা হবে। কিন্তু এখানে রয়েছে সবচেয়ে বড় মোড়। ডুম নিজেকে ভিলেন হিসেবে দেখে না, বরং সে বিশ্বাস করে সে এমন একটি কাজ করেছে যা কেউ করতে সাহস পায়নি। সে মনে করে মাল্টিভার্সের পতন অনিবার্য, তাই ধ্বংসকে থামানোর পরিবর্তে সেটাকে নিয়ন্ত্রণ করা একমাত্র উপায়। এই কারণে সে রিড রিচার্ডসের মতো মেধাবীদের ব্যবহার করবে, ডক্টর স্ট্রেঞ্জকে নিজের পাশে টেনে আনবে এবং শেষ পর্যন্ত এমন একটি পরিকল্পনা বাস্তবায়ন করবে যার ফল হবে অসংখ্য ইউনিভার্সের পতন এবং ব্যাটেল ওয়ার্ল্ডের জন্ম। সবচেয়ে মজার বিষয় হলো এই পরিস্থিতিতে ডুমকে পুরোপুরি ভুল বলাও কঠিন, কারণ তার উদ্দেশ্য ক্ষমতা দখল নয়, বরং শৃঙ্খলা প্রতিষ্ঠা। আর ঠিক এই কারণেই অ্যাভেঞ্জার্স ডুমসডে হয়তো শুধু একটা সুপারহিরো বনাম ভিলেন গল্প হবে না, বরং এটি এমন একটি নৈতিক দ্বন্দ্ব তুলে ধরবে যেখানে প্রশ্ন হবে স্বাধীনতা বেশি গুরুত্বপূর্ণ নাকি নিরাপত্তা। যদি ডুম সত্যি এমন একটি পৃথিবী তৈরি করতে পারে যেখানে যুদ্ধ নেই, দুর্ভিক্ষ নেই এবং মানুষ সুখে থাকে, তাহলে কি সে পৃথিবী ধ্বংস করা উচিত, নাকি স্বাধীনতার মূল্য এতটাই বেশি যে নিখুঁত সমাজকে প্রত্যাখ্যান করতে হবে? হয়তো এটাই হবে পুরো গল্পের মূল সংঘাত। অবশ্যই এগুলো এখনো কেবল একটি থিওরি, কিন্তু এমসিইউ যদি সত্যি এই পথে এগোয়, তাহলে ডক্টর ডুম মার্ভেলের ইতিহাসে সবচেয়ে জটিল এবং আকর্ষণীয় ভিলেন হয়ে উঠতে পারে। তোমাদের কি মনে হয় এই থিওরিটি কতটা বাস্তবসম্মত? কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানাবা। আর ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করিও। আমরা চাই ডুমসডে মুভি আসার আগে আমি যেন 5000 সাবস্ক্রাইবার গেইন করতে পারি। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।